এখানে সাইনোশিওর বাঙালি সংস্থা, বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা, তার যে দুজন মূল কর্ণধার, একজন সাম্রাজ্ঞী ঘোষ, একজন সম্পূর্ণা ঘোষ। তো তারা এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান, মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তারা রয়েছেন। ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন, ওনারা আধুনিক প্রযুক্তির পাখা, বিএলডিসি পাখা লঞ্চ করেছেন, ফলে খুব কম ইলেকট্রিক বিলিংয়ে, কম কনজামশনে আধুনিক প্রযুক্তির পাখা, সেটা বছর দুয়েক ধরে চলছে। এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন যে থ্রি হুইলার, সেটা ইলেকট্রিক থ্রি হুইলার এবং খুব কম দামে। কারণ ওনাদের হুগলির এই সুগন্ধার যে ফ্যাক্টরি 12 একরের উপর, তাতে এখানেই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং ওনাদের R&Dটাও খুব শক্তিশালী। ফলে যে মূল যে কন্ট্রোলার বা অন্যান্য যে ইকুইপমেন্টসগুলো চায়না বা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করার ব্যাপার বা আনার থাকে, সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে, কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন। তো সেই জন্যই সেইখান থেকে একটা আলোচনা এসেছিল যে থ্রি হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তি, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ চলছে ইলেকট্রিকে এবং এটা আজকের সময়ের দাবি, তাহলে ওয়াই নট। তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে, যে থ্রি হুইলার যদি হয় তাহলে ওয়াই নট ফোর হুইলার। তাহলে মানুষ 1 লাখ টাকায়, সাধারণ মধ্যবিত্ত বাড়ি, তাদের যে ন্যূনতম প্রয়োজন, যে একটা গাড়িতে যা যা থাকে, পাওয়ার স্টিয়ারিং থাকবে, অন্যান্য যা আছে, মিনিমাম 4 সিটার, এটা 1 লক্ষ টাকায় সেটা করা যায় কিনা। তো উনি সেটা যখন আমন্ত্রণ করতে গেছিলেন তখন সেটা একটা অনুরোধ রেখেছিলাম, উনি সেটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং ওনার টিমের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত, সে বাকিটা উনি বলতে পারবেন, যে যা এখনো পর্যন্ত যা শুনেছি সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। দেওয়ালির পর শুভ দিন দেখে কলকাতাতে লুক লঞ্চ হবে এবং নতুন বছরে, সেটা উনি ঠিক করবেন দিনক্ষণ, সেই গাড়ি লঞ্চ হবে। 1 লক্ষ টাকা তার মূল গাড়িটার দাম। এবার কেউ যদি মনে হয় যে আমি এইটা একটু বেশি চাই, এইটা একটু বেশি চাই, তাহলে সেই গাড়ির প্রিমিয়ার, সেই গাড়ির ডিলাক্স মডেল হতেই পারে, কিন্তু সাধারণ মানুষ 1 লক্ষ টাকায় তার একটি নিজস্ব গাড়ি পাবেন এবং যে গাড়িটা আজকের সময়ের গাড়ি, অর্থাৎ আগে যে গাড়ির কথাটি শোনা গেছিল তার থেকে আধুনিক প্রযুক্তির গাড়ি, পেট্রোল ডিজেলের গল্প নেই। ফলে ইলেকট্রিক, যেটা লো কস্টে চলবে, অনেক দূর যেতে পারবে একবার চার্জিংয়ে, ফলে সেটা আমাদের শহর গ্রাম সব মানুষের ক্ষেত্রেই খুব সুবিধা হবে। শান্তনুদা কী অবস্থায় আছে একটুখানি বলে দাও। একটা আলোচনা করার পরে আমরা একটা হোমওয়ার্ক করেছি, R&D টিম আমাদের কাজ করেছে। আমরা তার লুক অ্যান্ড ফিলটা আশা করছি দিওয়ালির পরেই আমরা নিয়ে আসতে পারবো এবং আমরা যে টার্গেটটা নিয়ে কাজ করছি, যে 1 লাখ টাকার নিচে গাড়ি, যেটা আমাদের সবাইকার একটা স্বপ্ন এবং আশা, সেটা আশা করছি আমরা নিয়ে আসতে পারবো। এবং আমরা দিওয়ালির পরে প্রথমে একটা তার স্ট্রাকচার, তার পুরো এন্টায়ার স্পেসিফিকেশন, প্রাইসিং স্ট্রাকচার সব কিছুই আমরা অ্যানাউন্স করব এবং জানুয়ারি মাসে একটা দিনক্ষণ দেখে, ওনারা ব্যস্ত মানুষ, ওনাদের সবাইকার সময় দেখে, দিন দেখে আমরা সেটাকে লঞ্চ করব। না, আমরা এই নিয়ে কোনো মন্তব্যই করছি না। এটা একটা মানে যার যেটা ভালো লাগে তার ব্যাপার, কিন্তু সেখানে নিশ্চয়ই এনারা তাদের আগের প্রোডাক্টের ক্ষেত্রে যা রেখেছে, যে বাংলার থেকে এমন একটা শিল্প যেটা কম্পিটিশনে মাথা তুলে লড়বে, অর্থাৎ এই যে অন্য জায়গা থেকে কন্ট্রোলার আসছে, অন্য জায়গা থেকে ইকুইপমেন্টস আসছে, এখানে হয়তো একটা কোথাও একটা শুধুমাত্র একটা মিলিজুলি করে দেওয়া হলো, ব্যাপারটা সেরম নয়। এই 12 একরের মধ্যে আমি গত কয়েকদিনে যা কথা বলতে বলতে জিজ্ঞাসা করে যে ডিটেলটা জানলাম, সেটা হচ্ছে, সেটা তো আপনাদেরও একটু সাহায্য দরকার, সত্যি কথা বলছি, সাহায্য দরকার। কারণ এই ধরনের কাজ হচ্ছে, সেটা তো আরও প্রচার দরকার। মানে আপনার হুগলি জেলায় একজন বাঙালি সংস্থা 12 একর জমির উপর তারা
R&D সহ মানে ওয়েল্ডিংটাও এখানে হচ্ছে, বাইরে থেকে আনতে হচ্ছে না। গাড়িটা কেন কমে দিতে পারবেন, তার কারণ হচ্ছে এই 12 একর জমির যে ফ্যাক্টরি, তার মধ্যেই মূল কাজগুলো তারা করে ফেলছেন। এবং শক্তির যেটা উৎস, যেটা অন্য দেশ থেকে আনতে গিয়ে খরচাটা পড়ে বা অন্য জায়গা থেকে আনতে গিয়ে খরচা পড়ে, ওনারা সেটা এখানেই তৈরি করছেন। এবার ওনারা প্রোডাকশনটা যদি মানুষের ভালো লাগে, যেমন ওনাদের ফ্যানটা মানুষের ভালো লেগেছে বলেই মানুষ নিচ্ছেন। মাস গেলে একটা পরিবারের কত টাকা বিল পড়ছে ইলেকট্রিক? 59 টাকা। 59 টাকা। একটা পাখার পিছনে খরচা হচ্ছে গরমকালে 59 টাকা, কারণ ইলেকট্রিক কনজামশনটা কমে গেছে। তো সেইটা যদি 3 হুইলারে চলে আসে, সেটাই যদি আবার কনভার্টেড হয় 4 হুইলারে, গাড়িতে, তো মূল শক্তির খরচাটা, পাওয়ারের কনজামশনটা যদি, এনার্জি কনজামশনটা যদি কমে যায় এবং বাকি সুবিধাগুলি যদি একই থাকে, তো মানুষ ভালোবাসলে ওনাদেরটা চলবে, নইলে কম্পিটিশনে তো ওনারা সেটা ফেস করবেন। স্যার, এই মাননীয় মুখ্যমন্ত্রী চান স্বচ্ছতার সঙ্গে সমস্তটা। এবার যদি কোথাও কেউ কোনো অনিয়ম করে থাকে, কেউ অন্যায় করে থাকে, কে অ্যারেস্ট হয়েছে, কার বিচার চলছে, তারা উচ্ছন্নে যাক, আমরা এর মধ্যে ঢুকছি না। কিন্তু বাকি অংশটা সবাই চাকরি পাক, নতুন যারা আছে চাকরি পাক। কিন্তু এই রাম, বাম এবং কং, এরা কোর্টে গিয়ে জটিলতা তৈরি করছে। আপনি ভাবুন, একটা ফ্রেশ পরীক্ষা হবে, যেই মুহূর্তে জানতে পারলো 35,000-এর বেশি সিট, এতজন চাকরি পাবে, ফলে পরীক্ষার মুখে কোনো অভিভাবক কখনো নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে? এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক, তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না। আপনার বাড়িতে, আমাদের বাড়িতে ছোটবেলায় যদি পরীক্ষা থাকতো, আগের দিন কি বাড়ির বড়রা কি আমাদের কেউ ডিস্টার্ব করে দিতেন না? এরা দেখছে যেই একটা স্বচ্ছ পরীক্ষা হতে চলেছে, এতজনের চাকরি হতে চলেছে, পরীক্ষা নিয়ে আপনি দেখেছেন বিজেপির একজন শ্রমিকবাবু বড় বড় কথা বলছেন। বিজেপির একটা লোক ভুয়ো পোস্ট করে কালকে অ্যারেস্ট হয়েছে, থাকে মেদিনীপুরে, বলেছে আমি মুর্শিদাবাদের, এই পরীক্ষাটাকে বদনাম করতে গিয়ে ভুয়ো পোস্ট করেছিল, পুলিশ অ্যারেস্ট করেছে। ফলে ভালো মনে এদের পরীক্ষা দিতে দিন, নোংরামি করছেন কেন? এক বাক্যে আমি সাংবাদিকদের উপর কোনো আক্রমণের বিরুদ্ধে, কিন্তু কোন কেস টু কেস না জেনে আচমকা আমি কোনো বলতে পারবো না, কারণ আমি একটা প্রফেশনাল, ফলে আমি জানি, ফলে আমি কেন কি হয়েছে না জেনে আমি কোনো মন্তব্য করবো না। তেহট্টের ঘটনা, এগুলো তো এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সামগ্রিক ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই। ল অ্যান্ড অর্ডার ভালো, একটা পাড়ার এবং পারিবারিক একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। একটা বাচ্চাকে ইয়ে করেছে, একটা বাচ্চার জড়িত, সেখানে জীবন জড়িত, তা সেখানে কারা মেরেছে এরকম একটা জায়গা, এটা একটা প্রতিবেশীদের মধ্যে একটা টানাপোড়েন, একদম পাড়ার মহল্লার টানাপোড়েন থেকে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এটার সঙ্গে তো রাজনীতি, এটা সমাজের একটা বিচ্ছিন্ন, অত্যন্ত দুর্ভাগ্যজনক বাজে ঘটনা। চাঁচল থানার এক এএসআই কে তৃণমূল নেতা বেল্ট খুলে মারছে এবং সেই নিয়ে ডেপুটেশন দিতে যায় আজ খগেন মুর্মু। প্রায় 17 ঘন্টা তিনি সেখানে এসেছেন। আমি জানি না, আমি একেবারে দেখুন একটা পার্টিকুলার কোনো বিষয়, হ্যাঁ, সেটা কোন এলাকায়, এখন ভালোটা ভালো, খারাপটা খারাপ, বাট ওগুলো একদম লোকাল পুলিশ দেখছেন বা প্রশাসন দেখছেন, ওই নিয়ে কোনো মন্তব্য করব না। এরা এতদিন ওই প্রধানমন্ত্রী আসার পর হঠাৎ তাদের এজেন্সিকে মনে হয়েছে এখানে যাই ওখানে যাই, তা 1 বছর ধরে তো যাননি কেন, এখনও বাকি আছে কেন, যদি যাওয়ার দরকার পড়ে কেন? এগুলো সব পলিটিক্যাল গতিবিধি, পলিটিক্যাল মুভমেন্ট, যাব না। না, আমি রাখি না, কেন রাখবো? শান্তনু ঘোষ বেঁচে গেছে, শান্তনু ঘোষ প্রচুর নাম করে ফেলছে, পরের গানে ঘোষ জুড়লে শান্তনু ঘোষ যোগ করে দেবে। যখন পাকিস্তান এবং ভারত রেশারেশি হচ্ছে, তখন নরেন্দ্র মোদী সাহেবের কোন কোন আন্তর্জাতিক বন্ধু কি রোলে ছিল, সেগুলো আমরা সবাই দেখেছি। ফলে এখন শাক দিয়ে মাছ ঢাকার গল্প আমাদের যেন না শুনে। ছেড়ে দাও। তো ওনার দলের লোকই তো গুজবের পোস্ট দিয়ে অ্যারেস্ট হয়েছে। এই যে এতগুলো ছেলে চাকরি হবে, এতগুলি মেয়ে চাকরি পাবে, এতগুলি পোস্ট, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হচ্ছে, ওরা মন থেকে নিতে পারছে না, তাই গুলিয়ে দিতে নেমেছে। থ্যাংক ইউ।
নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। কি রে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারো, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।